দাবি আদায় না হওয়া পর্যন্ত কুয়েটের ভিসি, প্রভিসি ও ছাত্র বিষয়ক পরিচালককে বর্জনের ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। বিকালে ক্যাম্পাসে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তারা। এদিকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ক্লাস পরীক্ষা স্থগিত ও তদন্ত কমিটি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ক্যাম্পাসের নিরাপত্তায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি বন্ধ নিয়ে সংঘর্ষে জড়ায় শিক্ষার্থীরা। এতে অন্তত ৫০ জন আহত হয়। এ নিয়ে পাল্টাপাল্টি দোষারোপ করছে ছাত্রদল ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ঘোষণা অনুযায়ী বুধবার ক্লাস পরীক্ষা হয়নি। বিকেলে কুয়েট চিকিৎসা কেন্দ্রের সামনে জড়ো হয় শিক্ষার্থীরা। দাবি পুরো না হওয়া পর্যন্ত ভিসি, প্রভিসি ও ছাত্র বিষয়ক পরিচালককে বর্জনের ঘোষণা দেন তারা। থাকা অবস্থায় আমরা কোনো ধরনের একাডেমিক কার্যক্রম করছি না, আর এরা এখানে থাকার যোগ্য না। এদিকে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ক্লাস পরীক্ষা স্থগিত করে দেয়। ছাত্র রাজনীতি বন্ধের নির্দেশ কঠোরভাবে অনুসরণের হুঁশিয়ারি দিয়েছেন উপাচার্য। লেজুর ভিত্তিক যে রাজনীতি নিষিদ্ধ করা আছে, এখন যদি কোনো শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, ছাত্রছাত্রী জড়িত থাকে তাহলে তাকে একদম যে আইন আছে বিধি অনুযায়ী তাদেরকে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। কোনো অবস্থাতেই আমরা এই ক্যাম্পাসে লেজুর ভিত্তিক রাজনীতি চাই না। পুলিশ বলছে ক্যাম্পাস পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর বাড়তি সদস্য মোতায়েন রয়েছে। আমাদের এখানে আপনারা শুধু পুলিশ দেখছেন, বাট বিজিবি বা অন্যান্য যারা যৌথ বাহিনী যারা আছে, অন্যান্য বাহিনী আমাদের সহযোগী যারা, তারা আশেপাশেই আছে। কারণ আসলে একটা জায়গায় তো থাকলে তো হবে না, এই জন্য তারা বিভিন্ন জায়গাতে তার মুভমেন্ট আছে। এর আগে সকালে প্রশাসনিক ও একাডেমিক ভবনে তালা দেয় শিক্ষার্থীরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কুয়েটে সন্ত্রাসী হামলার জন্য ছাত্র শিবির ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে দায়ী করেছে ছাত্রদল। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বুধবার টিএসসিতে সংবাদ সম্মেলনে ছাত্র শিবিরকে গুপ্ত সংগঠন হিসাবে আখ্যায়িত করেন। সংবাদ সম্মেলনে ছাত্রদলের নেতারা বলেন, ক্যাম্পাসে ছাত্রদলের ইতিবাচক গণতান্ত্রিক কর্মকাণ্ড প্রশ্নবিদ্ধ করতেই পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করা হচ্ছে। আওয়ামী লীগ সরকার আমলে যারা ছাত্রলীগের সান্নিধ্যে থেকে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে, তারাই আবার অগণতান্ত্রিক উপায়ে শিক্ষাঙ্গন অস্থিতিশীল করছে বলেও অভিযোগ করেন তারা। ছাত্রলীগের স্টাইলে হুমকি না দিতে উল্লেখ করে তারা জানান, কখনো ছাত্রদলকে হুমকি দেবেন না। শিক্ষাঙ্গনের শান্তি বজায় রাখতে ছাত্রদল বদ্ধপরিকর বলেও জানান তারা। এ সময় হামলার সঙ্গে জড়িতদের বহিষ্কারের দাবিও জানানো হয়। ফুটেজে দেখা যাচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্রদলের যে আহ্বায়ক, আমরা তাকে শিবিরের নেতা হিসেবেই জানি, এবং ক্যাম্পাসেও গতকাল যারা হামলা করেছে তাদের সবাইকে শিবিরের নেতা হিসেবে জানে। তারা সরাসরি গিয়ে হামলা চালালো এবং বিনা কারণে। কুয়েটে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বরিশাল বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। দুপুরে ৩ নম্বর গেটের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়। ক্যাম্পাসের সামনের সড়ক ঘুরে বিশ্ববিদ্যালয়ের সামনে গিয়ে শেষ হয় মিছিলটি। সেখানে সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলেন, কুয়েট রাজনীতিমুক্ত একটি ক্যাম্পাস, সেখানে কোনো রাজনীতি থাকবে না। শিক্ষার্থীদের ওপর যারা হামলা চালিয়েছে তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নেয়ার আহ্বানও জানানো হয় সমাবেশ থেকে। কুয়েট একটি রাজনীতিমুক্ত ক্যাম্পাস, সেই জায়গায় সেই আইন বলবৎ থাকবে। যারা এই আইনের ব্যত্যয় ঘটাবে তাদেরকে একাডেমিক এবং প্রশাসনিকভাবে শাস্তির আওতায় আনতে হবে। নতুন কোনো দল আবার সেই ক্যাম্পাসে সেই অরাজকতা, ছাত্রদের যে পড়ালেখার পরিবেশ নষ্ট করার জন্য অস্ত্রের যেই ঝঞ্ঝানি, ছাত্রদের ভয়ভীতি দেখিয়ে যে রাজনৈতিক ফায়দা লোটার যে রাজনীতি তারা হচ্ছে যে করার চেষ্টা করছে, আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। নিজেদের স্বার্থেই অন্তর্বর্তী সরকার ফ্যাসিস্টদের জায়গা দিতে চাই বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, দলের নতুনদের ভেড়াতেই এমন কৌশল। দুপুরে রাজধানীতে ছাত্রদলের এক অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপি মহাসচিব। আওয়ামী লীগ নেতাদের ক্ষমা চেয়ে ভোটে অংশগ্রহণ ইস্যুতে এক উপদেষ্টার বক্তব্যের প্রতিক্রিয়ায় প্রশ্নও তোলেন তিনি। রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ মিলনায়তনে নতুন সদস্য সংগ্রহে ফর্ম বিতরণ ও নবায়নের অনুষ্ঠান আয়োজন করে ঢাকা মহানগর ছাত্রদল।
এবং সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য আপনারা গণঅভ্যুত্থান পরবর্তী দেশে নতুন ধারার ছাত্র রাজনীতি নিয়ে আলোচনায় অংশ নেন সাবেক ও বর্তমান ছাত্রনেতারা। তাদের অভিযোগ, ছাত্রদলকে নানাভাবে উস্কে দেওয়ার চক্রান্ত করছে একটি গোষ্ঠী। এই বাংলাদেশে গুপ্ত রাজনীতির অবসান চেয়েছি। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব বলেন, অন্তর্বর্তী সরকারের 7 মাসেও নির্বাচনের দৃশ্যমান কোনো উদ্যোগ নেই। উপদেষ্টাদের বক্তব্যে বিভ্রান্তি ও সমালোচনার সুযোগ তৈরি হচ্ছে বলেও জানান তিনি। এই অন্তর্বর্তী সরকারের কেউ নিরপেক্ষতা হারায়, তাহলে আরেকটি নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে বলেছিলাম না? কেন বলেছিলাম তা এখন প্রমাণ হচ্ছে। যদি আবার কেউ সেই 1-11 কথা চিন্তা করেন, গণতন্ত্রকে বিসর্জন দিয়ে আবার সেই একদলীয় শাসন বা ফ্যাসিস্ট সরকারের দিকে যেতে চান, তারা কখনোই জনগণ মেনে নেবে না। দেশে আবারও 1-11 মতো পরিস্থিতির চিন্তা করলে জনগণ মেনে নেবে না বলে সতর্ক করেন মির্জা ফখরুল। স্থানীয় সরকার উপদেষ্টা যিনি আছেন, তিনি বলেছেন, ফ্যাসিস্টদের লোকেরা যদি কেউ মাপ চেয়ে নির্বাচনে অংশ নিতে চায়, তারা অংশ নিতে পারবে। এটা কি আপনারা মেনে নেবেন? তোমরা এটা মানবে? এর থেকে এটাই প্রমাণিত হয়েছে যে তারা এখন তাদের নিজেদের স্বার্থে ওই ফ্যাসিস্টদেরকেও তারা জায়গা দিতে চায়। তার মানে কি আমরা এটা মনে করব যে তারা সরকারের থেকে তাদের দল গোছানোর জন্য তারা বিভিন্ন রকম কৌশল নিচ্ছেন? জনগণের অধিকার ও গণতন্ত্র ফেরাতে ছাত্রদলকে আরও সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানান বিএনপি নেতারা। ছাত্রদল হবে সবচেয়ে শক্তিশালী সংগঠন। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, নিত্যপণ্যের দাম সহনীয় রাখা সহ বিভিন্ন দাবিতে 6 জেলায় সমাবেশ করেছে বিএনপি। নোয়াখালী, কুষ্টিয়া, কিশোরগঞ্জ, পিরোজপুর, সিলেট ও জামালপুরে এই কর্মসূচির আয়োজন করা হয়। এসব সমাবেশে অংশ নেন বিএনপির কেন্দ্রীয় নেতাসহ স্থানীয় নেতাকর্মীরা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশ স্থলে জড়ো হন নেতাকর্মীরা। 25 ফেব্রুয়ারি পর্যন্ত দেশের 64টি জেলায় সমাবেশ করবে দলটি। নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ছাড়াও দ্রুত গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণের জন্য নির্বাচনী রোড ম্যাপের দাবি তাদের। ফ্যাসিবাদী নানা চক্রান্ত মোকাবেলার দাবিও জানিয়েছেন বিএনপি নেতাকর্মীরা। প্রায় 18 বছর পর এলো নাইকো দুর্নীতি মামলার রায়। এতে খালাস পেয়েছেন বেগম খালেদা জিয়া সহ 8 জনের সবাই। সকালে ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক রবিউল ইসলাম এই রায় দেন। বিএনপির আইনজীবীরা বলছেন, এ রায়ে সবাই ন্যায় বিচার পেয়েছেন। বিএনপি চেয়ারপারসনকে হয়রানি করতে মামলাটি জিইয়ে রাখেন শেখ হাসিনা। কানাডার কোম্পানি নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষতির অভিযোগে 2007 সালে এই মামলা করে দুদক। পরের বছর বিএনপির চেয়ারপারসন সহ 11 জনের নামে দেয়া হয় অভিযোগপত্র। তবে এর সঙ্গে বেগম খালেদা জিয়ার সংশ্লিষ্টতার কথা বলেননি রাষ্ট্রপক্ষের 68 সাক্ষীর 39 জনের কেউই। তবে এর মধ্যে সাক্ষ্য শেষ করে রায় পৌঁছাতে কেটেছে প্রায় 18 বছর। অবশেষে অভিযোগ প্রমাণ না হওয়ায় খালাস পেয়েছেন অভিযুক্ত 8 জনের সবাই। তবে নির্দোষ প্রমাণের আগেই মারা গেছেন ব্যারিস্টার মওদুদ আহমেদ, সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী AK-M মোশাররফ হোসেন সহ 3 জন। আজকে সকল আসামিকে খালাস দিয়েছেন। আসামিদের মধ্যে যারা ছিলেন বেগম খালেদা জিয়া, তারপরে ছিলেন কাসেম শরীফি, খন্দকার শহীদুল ইসলাম, CM ইউসুফ হোসেন, গিয়াসউদ্দিন আল মামুন এবং সেলিম ভুইয়া। তারা প্রত্যেকেই এই মামলা থেকে আজকে খালাস পেয়েছে। বিএনপি প্রধানের আইনজীবীদের দাবি, তখনকার দুদক কর্মকর্তাদের ব্যবহার করে দেয়া হয়েছিল এই মামলা। সেই কারণে শেখ হাসিনা সহ সেই কর্মকর্তাদেরও বিচার চান তারা। চুক্তিটা করেছে শেখ হাসিনা, অপরাধ তার উপরে। আর ম্যাডাম খালেদা সাকসেসিভ গভর্নমেন্টের প্রাইম মিনিস্টার, তার কোনো অপরাধী এখানে ছিল না। সুতরাং আমাদের প্রতিক্রিয়া হলো এই যে একটা মিথ্যা মামলা একটা স্বৈরাচার সরকার জন্ম দিয়েছিল। আজকে আদালতের রায়ের মধ্যে সেই মামলা মিথ্যা হিসেবে তার যবনিকাপাত হলো। এ নিয়ে বিএনপির আইন বিষয়ক সম্পাদক কায়সার কামাল বলেছেন, ক্ষমতায় এসে এই মামলা থেকে নিজের নাম প্রত্যাহার করান শেখ হাসিনা। রাজনৈতিকভাবে হয়রানি করতেই খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা চালিয়ে যায় বিগত সরকার। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে রাজনৈতিক অসৎ উদ্দেশ্যে এবং
ওনাকে আইনগতভাবে বা আদালতের মাধ্যমে ক্ষতি করার জন্যই মামলাটা চলছিল। আজকে এই রায়ের মাধ্যমে, খালাস পাওয়ার মাধ্যমে আমরা মনে করি তিনি ন্যায় বিচার পেয়েছেন। রায়ের পর্যবেক্ষণেও মামলাটিকে রাজনৈতিক ও হয়রানিমূলক বলছেন আদালত। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। জুলাইয়ে ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসায় বৈষম্যমূলক 4টি ক্যাটাগরি না রেখে 2টিতে আনা ও শহীদ পরিবারের অধিকার আদায়ের দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন অভ্যুত্থানে আহত ও তাদের স্বজনরা। বিকালে নগরীর কাজীর দেউরি মোড়ে জমায়েত হয়ে বিক্ষোভ করেন তারা। পরে মিছিল নিয়ে প্রেসক্লাবের সামনে গিয়ে অবস্থান নেন তারা। এ সময় আহতদের পুনর্বাসন সহ সব বৈষম্য নিরসনের দাবি জানানো হয়। পাশাপাশি দ্রুত আহতদের ক্যাটাগরি সংশোধন করতে সরকারের কাছে আহ্বান জানান তারা। তা না হলে বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারিও দেয়া হয়। মাসখানেক ধরেই বাজারে সয়াবিন তেলের সংকট। রোজা এগিয়ে আসায় তা আরও প্রকট হচ্ছে। ক্রেতা বিক্রেতাদের অভিযোগ, বাড়তি মুনাফার জন্য কৃত্রিম সংকট তৈরি করছে বড় কোম্পানিগুলো। সরকারি সংস্থার পর্যবেক্ষণেও উঠে এসেছে এমন তথ্য। তবে খুচরা পর্যায়ে গড়পড়তা কিছু অভিযান চললেও মিল পর্যায়ে নেই যথাযথ নজরদারি। বছরের শুরু থেকে রাজধানীর বাজারে মুদি দোকানে সয়াবিন তেল কিনতে গিয়ে বিপাকে ক্রেতা। বেশিরভাগ দোকান থেকেই উধাও 5 লিটারের বোতল। কম ওজনের বোতল কিছু মিললেও সেজন্য গুনতে হচ্ছে বাড়তি টাকা। মজুত করে এটা দাম বাড়াইতে না পারে, কৃত্রিম সংকট সৃষ্টি করতে না পারে, এই জন্যই সরকারিভাবে পদক্ষেপ নেওয়া উচিত। রমজান তো এর জন্যই মনে হয় দাম মূল্য বৃদ্ধি। তেলের সংকটের জন্য বিক্রেতারা দুষছেন বিপণন প্রতিষ্ঠানগুলোকে। তাদের দাবি, রোজায় বাড়তি মুনাফার জন্য বাজারে তেল না ছেড়ে কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে। ডিলার পয়েন্ট ওরা টাকা অ্যাডভান্স করে রাখছে কিন্তু মাল দিতেছে না। অনেক টাকা অ্যাডভান্স করে রাখছে, কেউ কোনো ধরনের কোনো মাল টাল দিচ্ছে না। রোজার আগে এরা করে কি জানেন, সবকিছু মার্কেট থেকে ভ্যানিশ করে দেয়, যে নাই, এক কথায় নাই। এদিকে রমজানকে সামনে রেখে সারা দেশেই বাজার তদারকিতে নেমেছে সরকারি সংস্থাগুলো। খুচরা পর্যায়ে জরিমানা করা হলেও পার পেয়ে যাচ্ছে বড় মিল মালিকরা। এখন কোনো খুচরা বিক্রেতা বা কোনো পাইকারি বিক্রেতা যেন মূল্যের উপরে বা অন্য কোনোভাবে কৃত্রিম সংকট সৃষ্টি করে কোনো কারচুপির চেষ্টা না করলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। অনুরোধ থাকবে যে যাতে রমজানে কোনো মানুষের কোনো অভিযোগ করতে না হয়। কোনো মানুষ যদি অভিযোগ করে তাহলে আমরা ভোক্তা অধিকার অধিদপ্তর এবং আইন প্রয়োগকারী সংস্থাসমূহ আমরা আইনগত ব্যবস্থা গ্রহণে একেবারে কঠোর হব। আমাদের এখনো সময় আছে হাতে। আমি হোপফুল যে মন্ত্রণালয় অবশ্যই জরুরি ভিত্তিতে কোনো না কোনো ব্যবস্থা গ্রহণ করবে, কারণ এটা হচ্ছে কোম্পানির সাথে হয়তো তারা আলোচনা করবে এবং আমাদের একটা ন্যাশনাল টাস্ক ফোর্স আছে, টাস্ক ফোর্স এটা হয়তো তারা দ্রুত যে কোনো পদক্ষেপ গ্রহণ করবে, এটা আমরা হোপফুল আর কি। ট্যারিফ কমিশনের হিসাবে রোজায় দেশে ভোজ্য তেলের চাহিদা 3 লাখ টন। এনবিআরের তথ্য, ফেব্রুয়ারি পর্যন্ত আমদানি হয়েছে 4 লাখ টন। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 21শে বইমেলার 19তম দিন আজ। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে এই মুহূর্তে মেলা প্রাঙ্গণ থেকে যোগ দিয়েছেন সহকর্মী বুদ্ধদেব কুণ্ডু। বুদ্ধদেব কুণ্ডু, 19তম দিন শেষ হতেও আর 1.5 ঘন্টার মতো বাকি আছে। সেক্ষেত্রে আপনার কাছে একটু জানতে চাইবো, সারা দিনে বেচা বিক্রি কেমন হয়েছে এবং মেলার তো আর খুব বেশি দিন বাকি নেই, আয়োজকরা কতটুকু সন্তুষ্টি জানাচ্ছেন? 19তম দিনে কর্মদিবস হলেও কিন্তু আজকে মেলায় উপস্থিতি বেশ ভালোই দেখতে পেয়েছি। এছাড়া বিক্রেতা যারা আছে তাদের সঙ্গে কথা বলেছি যে কেমন বিক্রি হচ্ছে, এটা নিয়ে কিন্তু মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন অনেকে। যেগুলো একটু স্বনামধন্য প্রতিষ্ঠান রয়েছে, পাঞ্জেরি প্রকাশনী, পুঁথিনিলয় বা অন্য যে প্রকাশনীগুলো আছে, সেই প্রকাশনীর বিক্রি কিন্তু মোটামুটি ভালো। এছাড়া যেগুলো একটু কম জনপ্রিয়, সেখানে কিন্তু পাঠকের উপস্থিতি কম এবং স্বাভাবিকভাবে বিক্রিও আজকে কম। তারা বলছেন যে গত 14 এবং 15 তারিখে যে ভিড়টা ছিল এবং যে কেনাবেচাটা হয়েছে, আজকে তার অর্ধেকের মতো কেনাবেচা হয়েছে। আপনাকে যদি একটু তথ্য দিতে চাই যে আজকে পর্যন্ত কিন্তু 1793টি বই এসেছে, আজকে নতুন বই এসেছে 70টি। এই 1793টি বইয়ের মধ্যে প্রবন্ধ আছে 73টি, শিশুতোষ 42টি, মুক্তিযুদ্ধের বই আছে মাত্র 14টি। এছাড়া সবচেয়ে বেশি কিন্তু মেলায় এসেছে কবিতার বই 572টি, উপন্যাস এসেছে 285টি এবং গল্প 212টি।
এখানে প্রকাশকের সঙ্গে কথা বলেছিলাম, তারা কিন্তু মোটামুটি সন্তুষ্ট যে হারে বিক্রি হচ্ছে এবং তারা বলছেন যে এখনো প্রায় 9 দিন 10 দিন আছে এবং এই কয়েকদিনে তারা তাদের বিক্রি বাড়বে বলে আশা প্রকাশ করছেন। এবং এখানকার যারা পাঠক তারাও বলছেন যে প্রথম দিকে একটু বই কম কিনলেও বা ঘোরাফেরার উদ্দেশ্যে আসলেও এখন কিন্তু তাদের পছন্দের বইটা তারা কিনতে পারছেন বা কিনে নিচ্ছেন। এবং আমরা অনেককে দেখতে পেয়েছি পছন্দের যে স্টল সেই স্টল খুঁজে বের করছেন এবং বই নিয়ে তারা তাদের পছন্দের বই সংগ্রহ করছেন। বইমেলা প্রাঙ্গণ থেকে জানাচ্ছিলেন সহকর্মী বুদ্ধদেব কুণ্ডু। এবারের গ্রীষ্মে বিদ্যুতের চাহিদা মাথায় রেখে গ্যাস, ফার্নেস অয়েল থেকে উৎপাদন বাড়ানো এবং আদানির কেন্দ্রের পুরো সক্ষমতা ব্যবহার করতে চায় সরকার। বিদ্যুৎ উপদেষ্টা বলছেন অতিরিক্ত তাপমাত্রাতেও লোডশেডিং থাকবে 1,500 মেগাওয়াটের নিচে। যদিও বিশেষজ্ঞরা বলছেন বকেয়া বিল, জ্বালানি সংকট সহ নানামুখী চাপে বিদ্যুৎ বিভাগ। তাদের শঙ্কা লোডশেডিং ছাড়াতে পারে 3,000 মেগাওয়াট। আসছে রমজান মাসে দেশে বিদ্যুতের চাহিদা পৌঁছাতে পারে 15,500 মেগাওয়াটে। বিদ্যুৎ বিভাগ বলছে এ সময় দেশব্যাপী নিরবচ্ছিন্ন সরবরাহ থাকবে। গ্রীষ্মে সেচ মৌসুম ও অতিরিক্ত গরমে শীতাতপ যন্ত্রের ব্যবহারে বাড়ে বিদ্যুতের চাহিদা। গত বছর সর্বোচ্চ উৎপাদন 16,477 মেগাওয়াট থাকলেও বেশিরভাগ সময় মিলেছে 15,000-এর মধ্যে। তখন লোডশেডিং ছাড়ায় 2,000 মেগাওয়াট। এবার গ্রীষ্মে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা ধরা হচ্ছে 18,000 মেগাওয়াট। চাহিদা মেটাতে আদানির ঝাড়খণ্ডের কেন্দ্র থেকে পুরো সক্ষমতার বিদ্যুৎ চাওয়া হয়েছে। জোর দেওয়া হচ্ছে গ্যাস, ফার্নেস অয়েল ভিত্তিক কেন্দ্রগুলোতে। আমরা 18,000 মেগাওয়াট চাহিদা ধরে আমরা কাজ করতেছি, কিন্তু আমাদের যে অ্যাভেলেবল যে বিদ্যুৎ যে অ্যাভেলেবল হবে সেটা আমাদের এখন প্রাথমিক হিসাব অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে 700 থেকে 1400 মেগাওয়াট পর্যন্ত লোডশেডিং করতে হতে পারে। বাড়তি আমরা করছি যে 4টা এলএনজি কার্গো ইম্পোর্ট। বিশেষজ্ঞরা বলছেন বেসরকারি খাতের কেন্দ্রগুলোর কাছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বড় অঙ্কের বকেয়া। আদানি থেকে বিদ্যুৎ আমদানির বকেয়া বিল পরিশোধেও গতি কম। সেই সঙ্গে শিল্প, সার কারখানায় গ্যাস নিশ্চিত করে বিদ্যুতের সরবরাহ বাড়ানো সম্ভব নয় বলে মনে করছেন তারা। এই বছর কতখানি গরম পড়বে সেটাও আমরা জানি না। তো সবকিছু যদি আমাদের বিপক্ষে যায় এগুলা, তাহলে ডিমান্ড যা হবে তাহলে আমি মনে করি তাদের সাংঘাতিক কষ্ট হবে ওই ডিমান্ডটা মিট করতে। সরকার তো নিজেই বলেছে 1,500 মেগাওয়াট। আমার হিসাব এটা 3,000 মেগাওয়াট পর্যন্ত এটা সময় সময় লোডশেডিং করতে হবে। লোডশেডিং এড়াতে গ্রীষ্মে বিদ্যুতের চাহিদা কমাতে শীতাতপ যন্ত্র ব্যবহারে গ্রাহকদের দায়িত্বশীল হওয়ার তাগিদ দিচ্ছে বিদ্যুৎ বিভাগ। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এনবিআরের সিঙ্গেল উইন্ডো সিস্টেমের মাধ্যমে 1 মাসে স্বয়ংক্রিয়ভাবে আমদানি রপ্তানি সংক্রান্ত 1 লাখের বেশি সার্টিফিকেট, লাইসেন্স ও পারমিট দেওয়া হয়েছে। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে এনবিআর। এতে পণ্য আমদানি রপ্তানির ক্ষেত্রে সময় ও খরচ কমেছে। এই প্রকল্পের আওতায় 19টি সংস্থাকে একটি প্ল্যাটফর্মে আনার পরিকল্পনা রয়েছে। তবে শুরুতে এসেছে 7টি। যেসব সংস্থা ও প্রতিষ্ঠানকে সনদ দেওয়া হয়েছে সেগুলো হলো বেবজা, বেজা, ইপিবি, ওষুধ প্রশাসন অধিদপ্তর, বিস্ফোরক অধিদপ্তর, বাংলাদেশ জাতীয় কর্তৃপক্ষ, রাসায়নিক অস্ত্র কনভেনশন ও পরিবেশ অধিদপ্তর। বিজ্ঞপ্তিতে আরও বলা হয় 1 মার্চ থেকে আমদানি ও রপ্তানি পণ্য চালান শুল্কায়নের ক্ষেত্রে অন্য সংস্থাগুলোর সার্টিফিকেট, লাইসেন্স ও পারমিট বিএসডব্লিউ সিস্টেম থেকে দেয়া সম্ভব হবে। সালে বিতর্কিত নির্বাচনে দায়িত্ব পালন করায় সাবেক 33 জন জেলা প্রশাসককে ওএসডি করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এ বিষয়ে সবশেষ তথ্য জানাতে এই মুহূর্তে বার্তা কক্ষ থেকে যোগ দিয়েছেন সহকর্মী নূরে আলম। নূরে আলম, যেমনটি আমরা জানি যে কিছুক্ষণ আগে এই প্রজ্ঞাপন জারি হয়েছে। 2018 সালে বিতর্কিত নির্বাচনে দায়িত্ব পালন করেছিলেন এই 33 জন, তখন তারা ডিসি ছিলেন। এই মুহূর্তে তারা তো অন্য পদে আছেন, অর্থাৎ তারা কি এখন যে পদে আছেন সেই জায়গা থেকে তাদের ওএসডি করা হলো কিনা বিস্তারিত জানাবেন। 2018 সালের যে নির্বাচনটি, সেই নির্বাচনটি নিয়ে অভিযোগ আছে দিনের ভোট রাতে হয়েছে এবং তার
প্রমাণও আমরা ওই সময় বিভিন্ন গণমাধ্যমে, সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখেছি তার প্রমাণ। এবং গত 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে হাসিনা সরকারের পতনের পরে যখন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়, এরপরই এই জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জানানো হয়েছিল যারা 2014 সালের যে বিতর্কিত নির্বাচন, 18 সালের বিতর্কিত নির্বাচন এবং 24-এর যে বিতর্কিত নির্বাচন হয়েছে, সেই নির্বাচনের সাথে যে সকল ডিসিরাই রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করেন এবং যারা এই দায়িত্ব পালন করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তারই অংশ হিসেবে আমরা দেখলাম যে আজকের 18 সালের 30 ডিসেম্বর যে সকল ডিসিরা দায়িত্ব পালন করেছে তার মধ্য থেকে এদেরকে ওএসডি করা হয়েছে। এখন তারা ডিসির দায়িত্ব পালন শেষে এখন তারা বিভিন্ন মন্ত্রণালয়ে, বিভিন্ন দপ্তরে দায়িত্ব পালন করছেন, অর্থাৎ যেখানে যে দায়িত্ব পালন করছেন সেখান থেকে তারা ওএসডি হয়েছেন। এবং জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে আমরা যতখানি জানতে পেরেছি এদের বিরুদ্ধে আরও বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে, কারণ এদের মধ্যে অনেকেই ছিল অতি উৎসাহী এবং তারা তখন নৌকার পক্ষে প্রকাশ্যে অনেকে ভোট চেয়েছে, আমরা সেই সংবাদগুলো গণমাধ্যমে দেখেছি এবং তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। শুধুমাত্র এই 18 নির্বাচনে নয়, যারা 24-এ ছিল, 14 নির্বাচনে যারা ডিসির দায়িত্ব পালন করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এর মধ্যে 14 সালের যারা ডিসির দায়িত্ব পালন করেছিল তাদের বেশিরভাগই অবসরে চলে গিয়েছেন, আর যারা এখন চাকরিতে রয়েছেন এই 14 সালে যে সকল কর্মকর্তারা ডিসির দায়িত্ব পালন করেছেন তাদের মধ্যে যারা এখন বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব রয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে। এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকেও জানানো হয় যে এই বিতর্কিত নির্বাচনগুলোতে যে সকল জেলার দায়িত্বে যে সকল এসপিরা ছিলেন তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছিল। বার্তা কক্ষ থেকে জানাচ্ছিলেন সহকর্মী নূরে আলম পিন্টু। শেষ করছি আজকের সংবাদ সন্ধ্যা। ধন্যবাদ সবাইকে।